গল্পকথন বি কল্লোল চ্যানেল আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত, আজ ৬ষ্ঠ পর্ব। এ ধরনের কষ্ট করিতে অপু কখনো অভ্যস্ত নয়। বাড়ির এক ছেলে, চিরকাল বাপ মায়ের আদরে কাটাইয়াছে। শহরে বড়লোকের বাড়িতে অন্য কষ্ট থাকিলেও খাওয়ার কষ্টটা অন্তত ছিল না। তাছাড়া সেখানে মাথার উপর ছিল মা, সকল আপদ বিপদে সর্বজয়া ডানা মেলিয়া ছেলেকে আড়াল করিয়া রাখিতে প্রাণপণ করিত। কোনো কিছু আঁচ লাগিতে দিত না। দেওয়ানপুরে স্কলারশিপের টাকায় বালক বুদ্ধিতে যথেষ্ট শৌখিনতা করিয়াছে, খাইয়াছে, খাওয়াইয়াছে, ভালো ভালো জামা কাপড় পরিয়াছে। তখন সেসব জিনিস সস্তাও ছিল। কিন্তু শীঘ্রই অপু বুঝিল কলিকাতা দেওয়ানপুর নয়। এখানে কেহ কাহাকে পৌঁছে না। ইউরোপে যুদ্ধ বাঁধিয়া গত কয়েক মাসের মধ্যে কাপড়ের দাম এত চড়িয়াছে যে কাপড় আর কেনা যায় না। ভালো কাপড় তাহার মোটে আছে একখানা, একটি টুইল শার্ট সম্বল। ছেলেবেলা হইতেই ময়লা কাপড় পরিতে সে ভালোবাসে না। ২-৩ দিন অন্তর সাবান দিয়া কাপড় কাচিয়া শুকাইলে তবেই তাহা পরিয়া বাহির হইতে পারে। সব দিন কাপড় ঠিক সময়ে শুকায় না। কাপড় কাচিবার পরিশ্রমে এক একদিন আবার ক্ষুধা এত বেশি পায় যে মাত্র ২ পয়সার খাবারে কিছুই হয় না। ক্লাসে লেকচার শুনিতে বসিয়া মাথা যেন হঠাৎ শোলার মতো হালকা বোধ হয়। এদিকে থাকার কষ্টও খুব। সুরেশ্বর এমএ পরীক্ষা দিয়া বাড়ি চলিয়া গিয়াছে, তাহার মেসে আর থাকিবার সুবিধা নাই। যাইবার আগে সুরেশ্বর একটা ঔষধের কারখানার উপরে একটা ছোট ঘরে তাহার থাকিবার স্থান ঠিক করিয়া দিয়াছে। ওই কারখানায় সুরেশ্বরের জানাশোনা একজন লোক কাজ করে, ও রাত্রে ওপরের ঘরটাতে থাকে। ঠিক হইয়াছে যতদিন কিছু একটা সুবিধা না হইতেছে ততদিন অপু ওই ঘরটাতে লোকটার সঙ্গে থাকিবে। ঘরটা একে ছোট, তাহার উপর অর্ধেকটা ভর্তি ঔষধ বোঝাই প্যাক বাক্সে। রাশিকৃত জঞ্জাল বাক্সগুলির পেছনে জমানো কেমন একটা গন্ধ। নেংটি ইঁদুরের উৎপাতে কাপড় চোপড় রাখিবার জো নাই। অপুর একমাত্র টুইল শার্টটার ২ জায়গায় কাটিয়া ফুটা করিয়া দিয়াছে। রাতে ঘরময় আরশোলার উৎপাত। ঘরের সে লোকটা যেমন নোংরা তেমনই তামাক প্রিয়। রাত্রে উঠিয়া অন্তত ৩ বার তামাক সাজিয়া খায়। তাহার কাশির শব্দে ঘুম হওয়া দায়। ঘরের কোণে তামাকের গুল রাশিকৃত করিয়া রাখিয়া দেয়। অপু নিজে ২ পরিষ্কার করিয়াছিল। এক টুকরা রবারের ফিতার মতোই ঘরের নোংরামিটা স্থিতিস্থাপক। পূর্বাবস্থায় ফিরিতে এতটুকু দেরি হয় না। খাওয়া পরা থাকিবার কষ্ট অপু কখনো করে নাই। বিশেষ করিয়া একলা জুঝিতে হইতেছে বলিয়া কষ্ট আরো বেশি। অন্যমনস্কভাবে যাইতে যাইতে সে কৃষ্ণদাস পালের মূর্তির মোড়ে আসিল। যুদ্ধের নূতন খবর বাহির হইয়াছে বলিয়া কাগজওয়ালা হাঁকিতেছে। শিয়ালদার একটা ট্রাম হইতে লোকজন উঠানামা করিতেছে। একটি চোখে চশমা তরুণ যুবকের দিকে একবার চাহিয়াই মনে হইল চেনা চেনা মুখ। একটু পরে সেও অপুর দিকে চাহিতে ২ জনের চোখাচোখি হইল। এইবার অপু চিনিয়াছে, সুরেশ দা। নিশ্চিন্দিপুরের বাড়ির পাশের সেই পোড়ো ভিটার মালিক নীলমণি জ্যাঠামশায়ের ছেলে সুরেশ। সুরেশও চিনিয়াছিল। অপু তাড়াতাড়ি কাছে গিয়ে হাসি মুখে বলিল, সুরেশদা যেবার দুর্গা মারা যায় সে বছর শীতকালে ইহারা কয়েক মাসের জন্য দেশে গিয়াছিল। তাহার পর আর কখনো দেখা সাক্ষাৎ হয় নাই। সুরেশ আকৃতিতে যুবক হইয়া উঠিয়াছে। দীর্ঘ সবল দেহ, বাল্যের সে চেহারার অনেক পরিবর্তন হইয়াছে। সুরেশ সহজ সুরেই বলিল, আরে অপূর্ব, এখানে কোথা থেকে? সুরেশের খাঁটি শহুরে গলার সুরে ও উচ্চারণ ভঙ্গিতে অপু একটু ভয় খাইয়া গেল। সুরেশ বলিল, তারপর এখানে কি চাকরি টাকরি করা হচ্ছে? না, আমি যে পড়ি ফার্স্ট ইয়ারে রিপনে। তাই নাকি? তা এখন যাওয়া হচ্ছে কোথায়? অপু সে কথার কোনো উত্তর না দিয়া আগ্রহের সুরে বলিল, জেঠিমা কোথায়? এখানেই শ্যামবাজারে, আমাদের বাড়ি কেনা হয়েছে সেখানে।
সুরেশের সহিত সাক্ষাতে অপু ভারী খুশি হইয়াছিল। তাহাদের বাড়ির পাশের যে পোড়ো ভিটার বনঝোপের সহিত তাহার ও দিদি দুর্গার আবাল্য অতি মধুর পরিচয়, সেই ভিটারই লোক ইহারা। যদিও ইহারা কখনো বাস করে নাই সেখানে, শহরে শহরেই ঘোরে, তবু তো সে ভিটারই লোক। তাহা ছাড়া 10 রাত্রির জ্ঞাতি, অতি আপনার জন। অপু বলিল, অতসীদি কি এখানে আছে? সুনীল? সুনীল কি পড়ে? এবার 2nd ক্লাসে উঠেছে। আচ্ছা যাই তাহলে, আমার ট্রাম আসছে। সুরেশের সুরে কোনো আগ্রহ বা আন্তরিকতা ছিল না। সে এমন সহজ সুরে কথা বলিতেছিল যেন অপুর সঙ্গে তাহার 2 বেলা দেখা হয়। অপু কিন্তু নিজের আগ্রহ লইয়া এত ব্যস্ত ছিল যে সুরেশের কথাবার্তার সে দিকটা তাহার কাছে ধরা পড়িল না। আপনি কি করেন সুরেশদা? মেডিকেল কলেজে পড়ি, এবারে 3rd ইয়ার। আপনাদের ওখানে একদিন যাব সুরেশদা, জেঠিমার সঙ্গে দেখা করে আসব। সুরেশ ট্রামের পাদানিতে পা দিয়া উঠিতে উঠিতে অনাসক্ত সুরে বলিল, বেশ বেশ, আমি আসি এখন। এতদিন পরে সুরেশদার সহিত দেখা হওয়াতে অপুর মনে এমন বিস্ময় আনন্দ হইয়াছিল যে ট্রামটা ছাড়িয়া দিলে তাহার মনে পড়িল সুরেশদার বাড়ির ঠিকানাটা তো জিজ্ঞেস করা হয় নাই। সে চলন্ত ট্রামের পাশে ছুটিতে ছুটিতে জিজ্ঞাসা করিল, আপনাদের বাড়ির ঠিকানাটা? ও সুরেশদা, ঠিকানাটা যে... সুরেশ মুখ বাড়াইয়া বলিল, 24-2C বিশ্বকোষ লেন, শ্যামবাজার। পরের রবিবার সকালে স্নান করিয়া অপু শ্যামবাজারের সুরেশদার ওখানে যাইবার জন্যে বাহির হইল। আগের দিন টুইল শার্টটা ও কাপড়খানা সাবান দিয়া কাচিয়া শুকাইয়া লইয়াছিল। জুতার শোচনীয় দুরবস্থা ঢাকিবার জন্যে একটি পরিচিত মেসে এক সহপাঠীর নিকট হইতে জুতার কালি চাহিয়া নিজে বুরুষ করিয়া লইল। সেখানে অতসীদি ইত্যাদি রহিয়াছেন, দিনহীন বেশে কি যাওয়া চলে? ঠিকানা খুঁজিয়া বাহির করিতে দেরি হইল না। ছোটখাটো দোতলা বাড়ি, আধুনিক ধরনের তৈয়ারি, ইলেকট্রিক লাইট আছে, বাহিরে বৈঠকখানা, পাশেই দোতলায় উঠিবার সিঁড়ি। সুরেশ বাড়ি ছিল না, ঝিয়ের কাছে সে পরিচয় দিতে পারিল না। বৈঠকখানায় তাহাকে লইয়া বসাইয়া ঝি চলিয়া গেল। ঘড়ি, ক্যালেন্ডার, একটা পুরনো রোল টপ ডেস্ক, খান কতক চেয়ার। ভারী সুন্দর বাড়ি তো। এত আপনার জনের কলিকাতায় এরকম বাড়ি আছে, ইহাতে অপু মনে মনে একটু গর্ব ও আনন্দ অনুভব করিল। টেবিলে একখানা সেদিনের অমৃতবাজার পড়িয়াছিল। উল্টাইয়া পাল্টাইয়া যুদ্ধের খবর পড়িতে লাগিল। অনেক বেলায় সুরেশ আসিল। তাহাকে দেখিয়া বলিল, এই যে অপূর্ব, কখন এলে? অপু হাসি মুখে দাঁড়াইয়া উঠিয়া বলিল, আসুন সুরেশদা, আমি আমি অনেকক্ষণ ধরে। বেশ বাড়িটা তো আপনাদের। এটা আমার বড় মামা, যিনি পাটনার উকিল, তিনি কিনেছেন। তারা তো কেউ থাকেন না, আমরাই থাকি। বসো, আমি আসি বাড়ির মধ্য থেকে। অপু মনে মনে ভাবিল, এবার সুরেশদা বাড়ির ভিতরে গিয়া বলিলেই জেঠিমা ডেকে পাঠাবে, এখানে খেতে বলবে। কিন্তু ঘণ্টাখানেকের মধ্যে সুরেশ বাড়ির ভিতর হইতে বাহির হইল না। সে যখন পুনরায় আসিল তখন 12টা বাজিয়া গিয়াছে। চেয়ারে হেলান দিয়া বসিয়া পড়িয়া নিশ্চিন্ত সুরে বলিল, তারপর? বলিয়াই খবরের কাগজখানা হাতে তুলিয়া চোখ বুলাইতে লাগিল। অপু দেখিল সুরেশ পান চিবাইতেছে। খাওয়ার আগে এত বেলায় পান খাওয়া অভ্যাস, নাকি খাওয়া হইয়া গেল? 2-4টা প্রশ্নের জবাব দিতে ও খবরের কাগজ পড়িতে পড়িতে 1টা বাজিল। সুরেশের চোখ ঘুমে বুজিয়া আসিতেছিল। সে হঠাৎ কাগজখানা টেবিলে রাখিয়া দিয়া চেয়ার হইতে উঠিয়া পড়িয়া বলিল, তুমি না হয় বসে কাগজ পড়ো, আমি একটুখানি শুয়ে নিই। একটা ডাব খাবে? ডাব খাইবে কিরকম এত বেলায় এই অবস্থায়? অপু ভালো বুঝিতে না পারিয়া বলিল, ডাব না থাক, এত বেলায় না। সেই যে সুরেশ বাড়ি ঢুকিল, 1টা, 2টা, 2:30 আর দেখা নাই। ইহারা কত বেলায় খায়? রবিবার বলিয়া বুঝি এত দেরি? কিন্তু যখন 3টা বাজিয়া গেল
তখন অপুর মনে হইল কোথাও কিছু ভুল হইয়াছে নিশ্চয়। হয়তো সেই ভুল বুঝিয়াছে, না হয় উহারা ভুল করিয়াছে। তাহার এত ক্ষুধা পাইয়াছিল যে সে আর বসিতে পারিতেছে না, উঠিবে কিনা ভাবিতেছে। এমন সময় সুরেশের ছোট ভাই সুনীল বাড়ির ভেতর হইতে বাহিরে আসিল। অপু ডাকিবার পূর্বেই সে সাইকেল লইয়া বাড়ির বাহিরে কোথায় চলিয়া গেল। সেই সুনীল, যাহাকে সঙ্গে লইয়া নিমন্ত্রণের ছাঁদা বাঁধিবার দরুন জেঠিমা তাহাকে ফলারে বামুনের ছেলে বলিয়াছিলেন। ইহাদের যে এতদিন পর আবার দেখিতে পাওয়া যাইবে, তাহা যেন অপু ভাবে নাই। সুনীলকে দেখিয়া তাহার বিস্ময় ও আনন্দ দুইই হইল। এ যেন কেমন একটা ঠিক বোঝানো যায় না। ইহাদের সঙ্গে দেখা করিতে আসিবার মূলে অপুর কোনো স্বার্থ সিদ্ধি বা সুযোগ সন্ধানের উদ্দেশ্য ছিল না, বা ইহা যে নিতান্ত গায়ে পড়িয়া আলাপ জমাইবার মতো দেখাইতেছে, একবারও সে কথা তাহার মনে উদয় হয় নাই। এখানে তাহার আসিবার মূলে সেই বিস্ময়ের ভাব, যাহা তাহার জন্মগত। কে আবার জানিত খাস কলিকাতা শহরে এতদিন পরে নিশ্চিন্দপুরের বাড়ির পাশের পোড়ো ভিটাটার ছেলে মেয়েদের সঙ্গে দেখা হইয়া যাইবে। এই ঘটনাটুকু তাহাকে মুগ্ধ করিবার পক্ষে যথেষ্ট। এ যেন জীবনের কোন অপরিচিত বাঁকে পত্রপুষ্পে সজ্জিত অজানা কোন কুঞ্জবন, বাঁকের মোড়ে ইহাদের অস্তিত্ব যেন সম্পূর্ণ অপ্রত্যাশিত। বিস্ময় মনের অতি উচ্চ ভাব, এবং উচ্চ বলিয়াই সহজলভ্য নয়। সত্যকার বিস্ময়ের স্থান অনেক উপরে। বুদ্ধি যার খুব প্রশস্ত ও উদার, মন সবসময় সতর্ক, নূতন ছবি নূতন ভাব গ্রহণ করিবার ক্ষমতা রাখে, সেই প্রকৃত বিস্ময় রসকে উপভোগ করিতে পারে। যাদের মনের যন্ত্র অলস, মিনমিনে, পরিপূর্ণ উদার বিস্ময়ের মতো উচ্চ মনোভাব তাদের অপরিচিত থাকিয়া যায়। বিস্ময়কে যাহারা বলিয়াছেন মাদার অব ফিলোসফি, তাহারা একটু কম বলেন। বিস্ময়টাই আসল ফিলোসফি, বাকিটা তাহার অর্থসঙ্গতি মাত্র। 3টার পর সুরেশ বাহির হইয়া আসিল। সে হাই তুলিয়া বলিল, কাল রাত্রে ছিল নাইট ডিউটি, মোটে চোখ বোঝেনি, তাই একটু গড়িয়ে নিলাম। চলো, মাঠে ক্যালকাটা টিমের হকি খেলা আছে, একটু দেখে আসা যাক। অপু মনে মনে সুরেশদাকে ঘুমের জন্য অপরাধীর ঠাউর করিবার জন্য লজ্জিত হইল। সারা রাত কাল বেচারি ঘুমায় নাই, তাহার ঘুম আসা সম্পূর্ণ স্বাভাবিকই তো। সে বলিল, আমি আর মাঠে যাব না সুরেশদা, কাল এক্সামিন আছে, পড়া তৈরি হয়নি মোটে। আমি যাই। জেঠিমার সঙ্গে একবার দেখা করে গেলে হতো। সুরেশ বলিল, হ্যাঁ হ্যাঁ, বেশ তো, এসো না। অপু সুরেশের সঙ্গে সংকুচিতভাবে বাড়ির মধ্যে ঢুকিল। সুরেশের মা ঘরের মধ্যে বসিয়াছিলেন। সুরেশ গিয়া বলিল, এসেই অপূর্ব মা, নিশ্চিন্দিপুরের হরিকাকার ছেলে তোমার সঙ্গে দেখা করতে এসেছে। অপূর্ব পায়ের ধুলা লইয়া প্রণাম করিল। সুরেশের কথার ভাবে তাহার মনে হইল সে যে এতক্ষণ আসিয়া বাহিরের ঘরে বসিয়া আছে, সে কথা সুরেশদা বাড়ির মধ্যে আদৌ বলে নাই। জেঠিমার মাথার চুল অনেক পাকিয়া গিয়াছে বলিয়া অপুর মনে হইল। অপুর প্রণামের উত্তরে তিনি বলিলেন, এসো এসো, থাক থাক, কলকাতায় কি করো? অপু ইতিপূর্বে কখনো জেঠিমার সম্মুখে কথা বলিতে পারিত না। গম্ভীর ও গর্বিত যেটুকু সে ধরিতে পারিত না, চালচলনের জন্য জেঠিমাকে সে ভয় করিত। আনাড়ি ও অগোছালো সুরে বলিল, এই এখানে কলেজে পড়ি। জেঠিমা যেন একটু বিস্মিত হইলেন, বলিলেন, কলেজে পড়ো? ম্যাট্রিক পাস দিয়েছ? 8 বছর ম্যাট্রিক পাস করেছি। তোমার বাবা কোথায়? তোমরা তো সেই কাশী চলে গিয়েছিলে না? বাবা তো নেই, তিনি তো কাশীতেই। তারপর অপু সংক্ষেপে বলিল সব কথা। এই সময় পাশের ঘর হইতে একটি 22-23 বছরের তরুণী এই ঘরে ঢুকিতেই অপু বলিয়া উঠিল, অতসী দিনা? অতসী অনেক বড় হইয়াছে, তাহাকে চেনা যায় না। সে অপুকে চিনিতে পারিল, বলিল, অপূর্ব কখন এলে? আর একটি মেয়ে ও ঘর হইতে আসিয়া দোরের কাছে দাঁড়াইল। 15-16 বৎসর বয়স হইবে।
বেশ সুশ্রী, বড় বড় চোখ। কথা বলিতে বলিতে সেদিকে চোখ পড়াতে অপু দেখিল মেয়েটি তাহার মুখের দিকে চাহিয়া আছে। খানিক পর অতসী বলিল, মণি, দেখে এসো তো দিদি, কুশিকাটাগুলো ও ঘরের বিছানায় ফেলে এসেছি কিনা। মেয়েটি চলিয়া গেল এবং একটু পরেই আবার দুয়ারের কাছে আসিয়া দাঁড়াইল। বলিল, না বর্দি, দেখলাম না তো। জেঠিমা অল্প 2-4টা কথার পরই কোথায় উঠিয়া গেলেন। অতসী অনেকক্ষণ কথাবার্তা কহিল, অনেক জিজ্ঞাসাবাদ করিল, তারপর সেও চলিয়া গেল। অপু ভাবিতেছিল এইবার সে উঠিবে কিনা। কেহই ঘরে নাই, এই সময় ওঠাটা কি উচিত হইবে? ক্ষুধা একবার উঠিয়া পড়িয়া গিয়াছে, এখন ক্ষুধার নাই, তবে গা ঝিমঝিম করিতেছে। যাওয়ার কথা কাহাকেও ডাকিয়া বলিয়া যাইবে? দোরের কাছে গিয়া সে দেখিল সেই মেয়েটি বারান্দা দিয়া ও ঘর হইতে বাহির হইয়া সিঁড়ির দিকে যাইতেছে। আর কেহ কোথাও নাই, তাহাকেই না বলিলে চলে না। উদ্দেশ্যে ডাকিয়া বলিল, আমি যাচ্ছি, আমার আবার কাজ। মেয়েটি তাহার দিকে ফিরিয়া বলিল, চলে যাবেন? দাঁড়ান, পিসিমাকে ডাকি, চা খেয়েছেন? অপু বলিল, চা? তা থাক, বরং অন্য একদিন। মেয়েটি বলিল, বসুন বসুন, দাঁড়ান, চা আনি, পিসিমাকে ডাকি, দাঁড়ান। কিন্তু খানিকটা পরে মেয়েটি এক পেয়ালা চা ও একটা প্লেটে কিছু হালুয়া আনিয়া তাহার সামনে বসিল। অপু ক্ষুধার মুখে হালুয়াটুকু গোগ্রাসে গিলিল। গরম চা খাইতে গিয়া প্রথম চুমুকে মুখ পুড়াইয়া ফেলিয়া ঢালিয়া ঢালিয়া চা খাইতে লাগিল। মেয়েটি বলিল, আপনি বুঝি ওদের খুড়তুতো ভাই? থাক, প্লেটটা এখানেই, আর একটু হালুয়া আনব? হালুয়া? না, তেমন খিদে নেই। হ্যাঁ, সুরেশদার বাবা আমার জ্যাঠামশাই হতেন, জ্ঞাতির সম্পর্ক। এই সময় অতসী ঘরে ঢোকাতে মেয়েটি চায়ের বাটি ও প্লেট লইয়া চলিয়া গেল। জেঠিমা আর আসিলেন না। অপু অতসীর কাছে বিদায় লইয়া চলিয়া গেল। সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে খাইয়া অনেক রাত্রে সে নিজের থাকিবার স্থানে ফিরিয়া দেখিল আজও একজন লোক সেখানে রাত্রের জন্য আশ্রয় লইয়াছে। মাঝে মাঝে এরকম আসে। কারখানার লোকের 2-1 আত্মীয় স্বজন মাঝে মাঝে আসে ও 2-4 দিন থাকিয়া যায়। একে ছোট ঘর, থাকিবার কষ্ট, তাহাতে লোক বাড়িলে এইটুকু ঘরের মধ্যে তিষ্ঠানো দায় হইয়া ওঠে। লোকটার পরনের কাপড় এমন ময়লা যে ঘরের বাতাসে একটা অপ্রীতিকর গন্ধ। অপু সব সহ্য করিতে পারে, এক ঘরে এই ধরনের নোংরা স্বভাবের লোকের ভিড়ের মধ্যে শুইতে পারে না। জীবনে কখনো তা করে নাই, ইহা তাহার অসহ্য। কোথায় রাত্রে আসিয়া নির্জনে একটু পড়াশোনা করিবে? না, ইহাদের বকবকের চোটে সে ঘর ছাড়িয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। নতুন লোকটি বড়বাজারের আলু পোস্তায় আলুর চালান লইয়া আসে হুগলি জেলার কোন জায়গা হইতে। অপু জানে, আরও একবার আসিয়াছিল। লোকটি বলিল, কোথায় যান ও মশাই, আবার বেরোন নাকি? অপু বলিল, এইখানটাতে দাঁড়িয়ে, বেজায় গরম আজ। একটু পরেই লোকটা বলিয়া উঠিল, হ্যাঁ হ্যাঁ, বিছানাটা কি মশায়ের? আসুন আসুন, সরিয়ে দেন একটু। হুকুর জলটা গড়িয়ে গেল তোর। অপু বিছানায় সরাইয়া পুনরায় বাহিরে আসিল। সে কি বলিবে, এখানে তাহার কি জোর খাটে? উহারাই উপরোধে পড়িয়া দয়া করিয়া থাকিতে দিয়াছে এখানে। মুখে কিছু না বলিলেও অপু অন্যদিন হয়তো মনে মনে বিরক্ত হইত, কিন্তু আজ সে সম্পূর্ণ অন্যমনস্ক ছিল। বাহিরের বারান্দায় জীর্ণ কাঠের রেলিং ধরিয়া অন্ধকারের দিকে চাহিয়া ভাবিতেছিল, সুরেশদাদের কেমন চমৎকার বাড়ি কলকাতায়। ইলেকট্রিক পাখা, আলো, ঘরগুলি কেমন সাজানো, মেয়েটির কেমন সুন্দর কাপড় পরনে। 4টা না বাজিতেই চা, জলখাবার, চারিদিকে যেন লক্ষ্মীশ্রী, কিছুরই অভাব নাই। তাহাদেরই যে কি হইয়াছে, কোথায় মা আছে একটেরে পড়িয়া। কলিকাতা শহরে এইরকম ছন্নছাড়া অবস্থায় সে পথে পথে ঘুরিয়া বেড়াইতেছে। পেট পুরিয়া আহার জোটে না, পরনে নাই কাপড়। দিন 3 পরে জগদ্ধাত্রী পূজা।
কলিকাতায় এত উৎসব জগদ্ধাত্রী পূজায় তা সে জানিত না। দেশে কখনো এই পূজা কোথাও হইত না, অন্য কোথাও দেখে নাই। গলিতে গলিতে সর্বত্রই উৎসবের নহবত বাজিতেছে। কত দুয়ারের পাশে কলাগাছ বসানো, দেবদারুর পাতার মালা টাঙানো। কাঠের কারখানার পাশের গলিটার মধ্যে একজন বড় লোকের বাড়িতে পূজা। সন্ধ্যার সময় নিমন্ত্রিত ভদ্রলোকেরা সারি বাঁধিয়া বাড়িটার মধ্যে ঢুকিতেছে। অপু ভাবিল সেও যদি যায়। কতকাল নিমন্ত্রণ খায় নাই, কে তাহাকে চিনিবে? খুব লোভ হইল, ভয়ও হইল। শীতকালের দিকে একদিন কলেজ ইউনিয়নে প্রণব একটা প্রবন্ধ পাঠ করিল। ইংরেজিতে লেখা, বিষয় আমাদের সামাজিক সমস্যা। বাছিয়া বাছিয়া শক্ত ইংরেজিতে সে নানান সমস্যার উল্লেখ করিয়াছে। বিধবা বিবাহ, স্ত্রী শিক্ষা, পণ প্রথা, বাল্যবিবাহ ইত্যাদি। সে প্রত্যেক সমস্যাটি নিজের দিক হইতে চাহিয়া দেখিতেছে এবং প্রায় সকল ক্ষেত্রেই সনাতন প্রথার সপক্ষেই মত দিয়াছে। প্রণবের উচ্চারণ ও বলিবার ভঙ্গি খুব ভালো। যুক্তির ওজন অনুসারে কখনো ডান হাতে ঘুষি পাকাইয়া, কখনো মুঠা দ্বারা বাতাস আঁকড়াইয়া, কখনো বা সম্মুখের টেবিলে সশব্দে চাপড় মারিয়া বাল্যবিবাহের প্রয়োজনীয়তা ও স্ত্রী শিক্ষার অসারত্ব প্রমাণ করিয়া দিল। প্রণবের বন্ধুদলের ঘন ঘন করতালিতে প্রতিপক্ষের কানে তালা লাগিবার উপক্রম হইল। অপর পক্ষে উঠিল মন্মথ, সেই যে ছেলেটি পূর্বে সেন্ট জেভিয়ারে পড়িত। লাটিন জানে বলিয়া ক্লাসের সকলে তাহাকে ভয় করিয়া চলে। তাহার সামনে কেহ ইংরাজি বলে না, পাছে ইংরাজির ভুল হইলে তাহার বিদ্রূপ শুনিতে হয়। সাহেবদের চালচলন, ডিনারের এটিকেট, আচার ব্যবহার সম্বন্ধে ক্লাসের মধ্যে সে অথরিটি। তাহার উপর কারুর কথা খাটে না। ক্লাসের এক হতভাগ্য ছাত্র সাহেব পাড়ার কোন রেস্তোরাঁতে তাহার সহিত খাইতে গিয়া ডান হাতে কাঁটা ধরিবার অপরাধে 1 সপ্তাহকাল ক্লাসে সকলের সামনে মন্মথর টিটকারি সহ্য করে। মন্মথর ইংরাজি আরও চোখা, কম আড়ষ্ট, উচ্চারণও সাহেবী ধরনের। কিন্তু একেই তাহার উপর ক্লাসের অনেকের রাগ আছে, এদিকে আবার সে বিদেশি বুলি আওড়াইয়া সনাতন হিন্দু ধর্মের চিরাচরিত প্রথার নিন্দাবাদ করিতেছে। ইহাতে একদল ছেলে খুব চটিয়া উঠিল। চারিদিক হইতেই সেম সেম, উইড্র রব উঠিল। তাহার নিজের বন্ধুদল প্রশংসাসূচক হাততালি দিতে লাগিল। ফলে এত গোলমালের সৃষ্টি হইয়া পড়িল যে মন্মথ বক্তৃতার শেষের দিকে কি বলিল সভার কেহই তাহার এক বর্ণও বুঝিতে পারিল না। প্রণবের দলই ভারী। তাহারা প্রণবকে আকাশে তুলিল, মন্মথকে স্বধর্মবিরোধী নাস্তিক বলিয়া গালি দিল। সে যে হিন্দুশাস্ত্র একছত্রও না পড়িয়া কোন স্পর্ধায় বর্ণাশ্রম ধর্মের বিরুদ্ধে প্রকাশ্য সভায় কথা বলিতে সাহস করিল, তাহাতে কেহ কেহ আশ্চর্য হইয়া গেল। লাটিন ভাষার সহিত তাহার পরিচয়ের সত্যতা লইয়াও 2-1 তীব্র মন্তব্য প্রকাশ করিল। লাটিন জানে বলিয়া অনেকের রাগ ছিল তাহার উপরে। একজন দাঁড়াইয়া উঠিয়া বলিল, প্রতিপক্ষের বক্তার সংস্কৃতে যেমন অধিকার, যদি তাহার ল্যাটিন ভাষার অধিকারও সেই ধরনের, আক্রমণ ক্রমেই ব্যক্তিগত হইয়া উঠিতেছে দেখিয়া সভাপতি অর্থনীতির অধ্যাপক মিস্টার দে বলিয়া উঠিলেন, কাম কাম, মন্মথ হ্যাজ নেভার সেড দ্যাট হি ইজ এ সেনেকা অর লোরেশিয়াস। হ্যাভ এ গুডনেস টু কাম টু দ্য পয়েন্ট। অপু এই প্রথম এই ধরনের সভায় যোগ দিল। স্কুলে এসব ছিল না, যদিও হেডমাস্টার প্রতিবারই হইবার আশ্বাস দিতেন। এখানে এদিনকার ব্যাপারটা তাহার কাছে নিতান্ত হাস্যাস্পদ ঠেকিল। ওসব মামুলি কথা মামুলিভাবে বলিয়া লাভ কি? সামনের অধিবেশনে সে নিজে একটা প্রবন্ধ পড়িবে, সে দেখাইয়া দিবে ওসব একঘেয়ে মামুলি বুলি না আওড়াইয়া কিভাবে প্রবন্ধ লেখা যায়। একেবারে নূতন এমন বিষয় লইয়া সে লিখিবে যাহা লইয়া কখনো কেহ আলোচনা করে নাই। 1 সপ্তাহ খাটিয়া প্রবন্ধ লিখিয়া ফেলিল। নাম নূতনের আহ্বান। সকল বিষয়ে পুরাতনকে ছাঁটিয়া একেবারে বাদ। কি আচার ব্যবহার, কি সাহিত্য, কি দেখিবার ভঙ্গি, সব বিষয়েই নূতনকে বরণ করিয়া লইতে হইবে। অপু মনে মনে অনুভব করে তাহার মধ্যে এমন একটা কিছু আছে যাহা খুব বড়, খুব সুন্দর,
তাহার ১৯ বৎসরের জীবনের প্রতিদিনের সুখ দুঃখ, পথের যে ছেলেটি অসহায়ভাবে কাঁদিয়া উঠিয়াছে, কবে এক অপরাহ্নের ম্লান আলোয় যে পাখিটা তাহাদের দেশের বনের ধারে বসিয়া দোল খাইত, দিদির চোখের মমতা ভরা দৃষ্টি, লীলার বন্ধুত্ব, রানুদি, নির্মলা, দেবব্রত, রৌদ্রদীপ্ত নীলাকাশ, জ্যোৎস্না রাত্রি, নানা কল্পনার টুকরা, কত কি আশা নিরাশার লুকোচুরি, সব শুদ্ধ লইয়া এই যে ১৯টি বৎসর, ইহা তাহার বৃথা যায় নাই। কোটি কোটি যোজন দূর শূন্য পার হইতে সূর্যের আলো যেমন নিঃশব্দ জ্যোতির অবদানে শীর্ণ শিশুচারাকে পত্র পুষ্প ফলে সমৃদ্ধ করিয়া তোলে, এই ১৯ বৎসরের জীবনের মধ্য দিয়া শাশ্বত অনন্ত তেমনি ওর প্রবর্ধমান তরুণ প্রাণে তাহার বাণী পৌঁছাইয়া দিয়াছে। ছায়ান্ধকার তৃণভূমির গন্ধে, ডালে ডালে সোনার সিঁদুর মাখানো অপরূপ সন্ধ্যায়, উদার কল্পনায় ভরপুর নিঃশব্দে জীবন মায়ায় সে একটা অপূর্ব শক্তি অনুভব করে নিজের মধ্যে। এটা যেন বাহিরে প্রকাশ করিবার জিনিস, মনে মনে ধরিয়া রাখার নয়। কোথায় থাকিবে প্রণবার মনমথ? সবাই মামুলি কথা বলে, সকল বিষয়ে এই মামুলি ধরন যেন তাহাদের দেশের একচেটে হইয়া উঠিতেছে। যে মন গরুড়ের মতো ডিম ফুটিয়া বাহির হইয়া সারা পৃথিবীটার রসভাণ্ডার গ্রাস করিতে ছুটিতেছে, সে তীব্র আগ্রহ ভরা পিপাসার্ত নবীন মনের সকল কল্পনা তাহাতে তৃপ্ত হয় না। ইহারই বিরুদ্ধে, ইহাদের সকলের বিরুদ্ধে দাঁড়াইতে হইবে, সব ওলটপালট করিয়া দিবার নিমিত্ত সংঘবদ্ধ হইতে হইবে তাহাদিওকে, এবং সেই হইবে তাহার অগ্রণী। দিন কতক ধরিয়া অপু ক্লাসে ছেলেদের মধ্যে তাহার স্বভাবসিদ্ধ ধরনে গর্ব করিয়া বেড়াইল যে এমন প্রবন্ধ পড়িবে যাহা কেহ কোনোদিন লিখিবার কল্পনা করে নাই, কেহ কখনো শোনে নাই, ইত্যাদি। লজিকের ছোকরা প্রফেসর ইউনিয়নের সেক্রেটারি, তিনি জিজ্ঞাসা করিলেন, কি বলে নোটিশ দেব তোমার প্রবন্ধের হে? বিষয়টা কি? পরে নাম শুনিয়া হাসিয়া বলিলেন, বেশ বেশ, নামটা বেশ দিয়েছ, বাট ওয়াই নট পুরাতনের বাণী? অপু হাসি মুখে চুপ করিয়া গেল। নির্দিষ্ট দিনে যদিও ভাইস প্রিন্সিপালের সভাপতি হইবার কথা ছিল, কিন্তু তিনি কার্যবশত আসিতে পারিলেন না। ইতিহাসের অধ্যাপক মিস্টার বসুকে সভাপতির আসনে বসিতে সকলে অনুরোধ করিল। ভিড় খুব হইয়াছে। প্রকাশ্য সভায় অনেক লোকের সম্মুখে দাঁড়াইয়া কিছু করা অপুর এই প্রথম। প্রথমটা তাহার পা কাঁপিল, গলাও খুব কাঁপিল, কিন্তু ক্রমে বেশ সহজ হইয়া আসিল। প্রবন্ধ খুব সতেজ। এই বয়সে যাহা কিছু দোষ থাকে, উচ্ছ্বাস, অনভিজ্ঞ আইডিয়ালিজম, ভালো মন্দ নির্বিশেষে পুরাতনকে ছাঁটিয়া ফেলিবার দম্ভ, বেপরোয়া সমালোচনা তাহার প্রবন্ধে কোনোটাই বাদ যায় নাই। প্রবন্ধ পড়িবার পরে খুব হইচই হইল, খুব তীব্র সমালোচনা হইল। প্রতিপক্ষ কড়া কড়া কথা শুনাইয়া দিতে ছাড়িল না, কিন্তু অপু দেখিল অধিকাংশ সমালোচকই ফাঁকা আওয়াজ করিতেছে। সে যাহা লইয়া প্রবন্ধ লিখিয়াছে সে বিষয়ে কাহারও কিছু অভিজ্ঞতাও নাই, বলিবার বিষয় নাই। তাহারা তাহাকে মন্মথর শ্রেণীতে ফেলিয়া দেশদ্রোহী, সমাজদ্রোহী বলিয়া গালাগাল দিতে শুরু করিয়াছে। অপু মনে মনে একটু বিস্মিত হইল। হয়তো সে আরও পরিস্ফুট করিয়া লিখিলে ভালো করিত। জিনিসটা কি পরিষ্কার হয় নাই? এত বড় সভার মধ্যে তাহার নিতান্ত অন্তরঙ্গ দু একজন বন্ধু ছাড়া সকলেই তাহার বিরুদ্ধে দাঁড়াইয়াছে। টিটকারি গালাগালির অংশের জন্যে মন্মথকে হিংসা করার তাহার কিছুই নাই। শেষে সভাপতি তাহাকে প্রতিবাদের উত্তর দেওয়ার অধিকার দেওয়াতে সে উঠিয়া ব্যাপারটা আরও খুলিয়া বলিবার চেষ্টা করিল। দু চারজন সমালোচক, যাহাদের প্রতিবাদ সে বসিয়া নোট করিয়া লইয়াছিল, তাহাদিওকে উত্তর দিতে গিয়া যুক্তির খেই হারাইয়া ফেলিল। অপরপক্ষ এই অবসরে আর এক পালা হাসিয়া লইতে ছাড়িল না। অপু রাগিয়া গিয়াছিল, এইবার যুক্তির পথ না ধরিয়া উচ্ছ্বাসের পথ ধরিল। সকলকে সংকীর্ণমনা বলিয়া গালি দিল। একটা বিদ্রুপাত্মক গল্প বলিয়া অবশেষে টেবিলের উপর কিল মারিয়া এমারসনের একটা কবিতা আবৃত্তি করিতে করিতে বক্তৃতার উপসংহার করিল। ছেলেদের দল খুব গোলমাল করিতে করিতে হলের বাহির হইয়া গেল।
বেশিরভাগ ছেলে তাহাকে যা তা বলিতেছিল। নিছক বিদ্যা জাহির করিবার চেষ্টা ছাড়া তাহার প্রবন্ধ যে অন্য কিছুই নহে, ইহাও অনেকের মুখে শোনা যাইতেছিল। সে শেষের দিকে এমারসনের এই কবিতাটি আবৃত্তি করিয়াছিল, আই এম দ্য ওনার অব দ্য স্ফেয়ার অব দ্য 7 স্টার্স অ্যান্ড দ্য সোলার ইয়ার। তাহাতেই অনেকে তাহাকে দাম্ভিক ঠাওরাইয়া নানারূপ বিদ্রূপ ও টিটকারি দিতেও ছাড়িল না। কিন্তু অপু ও কবিতাটায় নিজেকে আদৌ উদ্দেশ্য করে নাই। যদিও তাহার নিজেকে জাহির করার স্পৃহাও কিছু কম ছিল না, বা মিথ্যা গর্ব প্রকাশে সে ক্লাসের কাহার অপেক্ষা কম নহে, বরং বেশি। তাহার নিজের দলের কেহ কেহ তাহাকে ঘিরিয়া কথা বলিতে বলিতে চলিল। ভিড় একটু কমিয়া গেলে সে সকলের নিকট হইতে বিদায় লইয়া কলেজ হইতে বাহির হইতে যাইতেছিল। গেটের কাছে একটি 17-18 বছরের লাজুক প্রকৃতির ছেলে তাহাকে বলিল, একটুখানি দাঁড়াবেন? অপু ছেলেটিকে চেনে না, কখনো দেখে নাই। এক হারা বেশ সুশ্রী পাতলা সিল্কের জামা গায়ে, পায়ে জরির নাগড়া জুতো। ছেলেটি কুণ্ঠিতভাবে বলিল, আপনার প্রবন্ধটা আমায় একবার পড়তে দেবেন? কাল আবার আপনাকে ফেরত দিয়ে দেব। অপুর আহত আত্মাভিমান পুনরায় হঠাৎ ফিরিয়া আসিল। খাতাখানা ছেলেটির হাতে দিয়া বলিল, দেখবেন কাইন্ডলি যেন হারিয়ে না যায়। আপনি বুঝি সায়েন্সে? ও। পরদিন কলেজে বসিবার সময় ছেলেটি গেটেই দাঁড়াইয়াছিল। অপুর হাতে খাতাখানা ফিরাইয়া দিয়া ছোট একটি নমস্কার করিয়াই ভিড়ের মধ্যে কোথায় চলিয়া গেল। অন্যমনস্কভাবে ক্লাসে বসিয়া অপু খাতাখানা উল্টাইতেছিল। একখানা কি কাগজ খাতাখানার ভিতর হইতে বাহির হইয়া ইলেকট্রিক পাখার হাওয়ায় খানিকটা উড়িয়া গেল। পাশের ছেলেটি সেখানা কুড়াইয়া তাহার হাতে দিলে সে পড়িয়া দেখিল পেন্সিলে লেখা একটি কবিতা, তাহাকে উদ্দেশ করিয়া, শ্রীযুক্ত অপূর্ব কুমার রায়, করকমলেষু। বাঙালি সমাজ যেন পঙ্কময় বদ্ধ জলাশয়, নাহি আলো স্বাস্থ্য ভরা, বহে হেথা বায়ু বিষময়। জীবন কোরকগুলি অকালে শুকায়া পড়ে ঝরি, বাঁচাবার নাহি কেহ, সকলেই আছে যেন মরি। নাহি চিন্তা, নাহি বুদ্ধি, নাহি ইচ্ছা, নাহি উচ্চ আশা, সুখ দুঃখহীন এক জড়পিণ্ড, নাহি মুখে ভাষা। এর মাঝে দেখি যবে কোনো মুখ উজ্জ্বল সরস, নয়নে আশার দৃষ্টি, ওষ্ঠপ্রান্তে জীবন হরস। অধরে ললাটে ভ্রুতে প্রতিভার সুন্দর বিকাশ, স্থির দৃঢ় কণ্ঠস্বরে ইচ্ছা শক্তি প্রত্যক্ষ প্রকাশ। সম্ভ্রমের হৃদয় পুরে আনন্দ ও আশা জাগে প্রাণে, সম্ভাষিতে চাহে হিয়া বিমল প্রীতির অর্ঘ্যদানে। তাই এই ক্ষীণ ভাষা ছন্দে গাঁথি দিন উপহার, লজ্জাহীন অসংকোচে আনিয়াছি সম্মুখে তোমার। উচ্চ লক্ষ্য উচ্চ আশা বাংলায় এনে দাও বীর, সুযোগ্য সন্তান জেরে তোরা সবে বঙ্গ জননীর। গুণমুগ্ধ, শ্রী, ফার্স্ট ইয়ার সায়েন্স, সেকশন বি। অপু বিস্মিত হইল। আগ্রহের ও ঔৎসুক্যের সহিত আরও একবার পড়িল। তাহাকে উদ্দেশ করিয়া লেখা, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। একে চায় তো আরে পায়, একেই তো নিজের কথা পরকে জাঁক করিয়া বেড়াইতে সে অদ্বিতীয়। তাহার উপর তাহাকে উদ্দেশ্যে লেখা এক অপরিচিত ছাত্রের এই পত্র পাইয়া আনন্দ ও বিস্ময়ে সে ভুলিয়া গেল যে ক্লাসে স্বয়ং মিস্টার বসু ইতিহাসের বক্তৃতায় কোন এক রোমান সম্রাটের অমানসিক ঔদরিকতার কাহিনী সবিস্তারে বলিতেছেন। সে পাশের ছেলেকে ডাকিয়া পত্রখানা দেখাইতে যাইতেই জানকী খোঁচা দিয়া বলিল, এই সিসিবি এখনই বকে উঠবে, তোর দিকে তাকাচ্ছে, সামনে চা। আহ, কতক্ষণে সিসিবির এই বাজে বকুনি শেষ হইবে। বাহিরে গিয়া সকলকে চিঠিখানা দেখাইতে পারিলে যে সে বাঁচে। ছেলেটিকেও খুঁজিয়া বাহির করিতে হইবে। ছুটির পর গেটের কাছেই ছেলেটির সঙ্গে দেখা হইল। বোধহয় তাহারই অপেক্ষায় দাঁড়াইয়াছিল। কলেজের মধ্যে এইরূপ একজন মুগ্ধ ভক্ত পাইয়া অপু মনে মনে গর্ব অনুভব করিয়াছিল বটে, কিন্তু সেই তাহার পুরাতন মুখ চোরা রোগ। তবে তাহার পক্ষে একটু সাহসের বিষয় এই দাঁড়াইল যে ছেলেটি তাহার অপেক্ষাও লাজুক। অপু গিয়া তাহার সম্মুখে দাঁড়াইয়া কিছুক্ষণ ইতস্তত করিয়া তাহার হাত ধরিল।
কিছুক্ষণ কথাবার্তা হইল। কেহই কাগজে লেখা পদ্যটার কোনো উল্লেখ করিল না, যদিও দুজনেই বুঝিল তাহাদের আলাপের মূলে কালকের সেই চিঠিখানা। কিছুক্ষণ পর ছেলেটি বলিল, চলুন কোথাও বেড়াতে যাই, কলকাতার বাইরে কোথাও মাঠে। শহরের মধ্যে হাঁপ ধরে, কোথাও একটা ঘাস দেখবার জো নেই। কথাটা শুনিয়াই অপুর মনে হইল এই ছেলেটি তো সম্পূর্ণ অন্য প্রকৃতির। ঘাস না দেখিয়া কষ্ট হয় এমন কথা তো আজ প্রায় 1 বৎসর কলিকাতার অভিজ্ঞতায় কলেজের কোনো বন্ধুর মুখে শোনে নাই। সাউথ সেকশনের গোটা 4 স্টেশন পরে তাহারা ট্রেন হইতে নামিল। অপু কখনো এদিকে আসে নাই। ফাঁকা মাঠ, কেয়া ঝোপ, মাঝে মাঝে হোগলা বন। সরু মেঠো পথ ধরিয়া দুজনে হাঁটিয়া চলিতেছিল। ট্রেনের অল্প আধ ঘণ্টার আলাপেই দুজনের মধ্যে একটা নিবিড় পরিচয় জমিয়া উঠিল। মাঠের মধ্যে একটা গাছের তলায় ঘাসের উপর দুজনে গিয়া বসিল। ছেলেটি নিজের ইতিহাস বলিতেছিল। হাজারিবাগ জেলায় তাহাদের এক অভ্রের খনি ছিল, ছেলেবেলায় সে সেখানেই মানুষ। জায়গাটার নাম বড়বনি। চারিধারে পাহাড় আর শালপলাশের বন। কিছু দূরে দারুকেশ্বর নদী, নিকটে পাহাড়ের গায়ে একটা ঝর্ণা। পড়ন্ত বেলায় শালবনের পেছনের আকাশটা কত কি রঙে রঞ্জিত হইত। প্রথম বৈশাখে শাল কুসুমের ঘন সুগন্ধ দুপুরের রৌদ্রকে মাতাইত। পলাশ বনে বসন্তের দিনে যেন ডালে ডালে আরতির পঞ্চপ্রদীপ জ্বলিত। সন্ধ্যার পরই অন্ধকারে গা ঢাকিয়া বাঘেরা আসিত ঝর্ণার জল পান করিতে। বাংলো হইতে একটু দূরে বালির উপর কতদিন সকালে বড় বড় বাঘের পায়ের থাবার দাগ দেখা গিয়াছে। সেখানকার জ্যোৎস্না রাত্রি, সে রাত্রির বর্ণনা নাই, ভাষা যোগায় না। স্বর্গ যেন দূরের নৈশ কুয়াশাচ্ছন্ন অস্পষ্ট পাহাড় শ্রেণীর ওপারে। ছায়াহীন, সীমাহীন, অনন্ত রসক্ষরা জ্যোৎস্না যেন দিকচক্রবালে তাহারই ইঙ্গিত দিত। 1-8 দিন নয়, শৈশবের 10-10টি বৎসর সেখানে কাটিয়াছে। সে অন্য জগৎ। পৃথিবীর মুক্ত প্রসারতায় রূপ সেখানে চোখে কি মায়া অঞ্জন মাখাইয়া দিয়াছে, কোথাও আর ভালো লাগে না। অভ্রের খনিতে লোকসান হইতে লাগিল, খনি অপরে কিনিয়া লইল, তাহার পর হইতেই কলিকাতায়। মন হাঁপাইয়া উঠে, খাঁচায় পাখির মতো ছটফট করে। বাল্যের সে অপূর্ব আনন্দ মন হইতে নিশ্চিহ্ন হইয়া মুছিয়া গিয়াছে। অপু এই ধরনের কথা কাহারও মুখে এই পর্যন্ত শোনে নাই। এ যে তাহারই অন্তরের কথার প্রতিধ্বনি। গাছপালা, নদী, মাঠ ভালোবাসে বলিয়া দেওয়ানপুরে তাহাকে সকলেই বলিত পাগল। একবার মাঘ মাসের শেষে পথে কোন গাছের গায়ে আলোকলতা দেখিয়া রমাপতিকে বলিয়াছিল, কেমন সুন্দর দেখুন রমাপতিদা। রমাপতি মুরব্বিয়ানার সুরে বলিয়াছিল, মনে আছে, ওসব যার মাথায় ঢুকেছে তার পরকালটি একেবারে ঝরঝরে হয়ে গিয়েছে। পরকালটা কি জন্যে যে ঝরঝরে হইয়া গিয়াছে এই কথা সে বুঝিতে পারে নাই। কিন্তু ভাবিয়াছিল রমাপতিদা স্কুলের মধ্যে ভালো ছেলে, ফার্স্ট ক্লাসের ছাত্র, অবশ্যই তাহার অপেক্ষা ভালো জানে। এই পর্যন্ত কাহারও নিকট হইতেই সে ইহার সায় পায় নাই, এই এতদিন পরে ইহাকে ছাড়া। তাহা হইলে তাহার মতো লোকও আছে, সে একেবারে সৃষ্টি ছাড়া নয়। অনিল বলিল, দেখুন, এই এত ছেলে কলেজে পড়ে, অনেকের সঙ্গে আলাপ করে দেখেছি, ভালো লাগে না। ডাল, আনইমাজিনেটিভ মাইন্ড। পড়তে হয়, পড়ে যাচ্ছে। বিশেষ কোনো বিষয়ে কৌতূহলও নেই, জানবার একটা সত্যিকারের আগ্রহও নেই। তাছাড়া এত ছোট কথা নিয়ে থাকে যে মন মোটে কেমন যেন মাটির উপর হপ হপ করে বেড়ায়। প্রথম সেদিন আপনার কথা শুনে মনে হলো এই একজন অন্য ধরনের, এ দলের নয়। অপু মৃদু হাসিয়া চুপ করিয়া রহিল। এসব সেও নিজের মনের মধ্যে অস্পষ্টভাবে অনুভব করিয়াছে। অপরের সঙ্গে নিজের এই পার্থক্য মাঝে মাঝে তাহার কাছে ধরা পড়িলেও সে নিজের সম্বন্ধে আদৌ সচেতন নয় বলিয়া এই জিনিসটা বুঝিতে পারিত না। তাহা ছাড়া অপুর প্রকৃতি আরও শান্ত, উগ্রতা শূন্য ও উদার। পরের তীব্র সমালোচনা ও আক্রমণের ধাতই নাই তাহার একেবারে। কিন্তু তাহার একটা মহৎ দোষ এই যে
নিজের বিষয়ে কথা একবার পাড়িলে সে আর ছাড়িতে চায় না। অপরেও যে নিজেদের সম্বন্ধে বলিতে ইচ্ছা করিতে পারে, তরুণ বয়সের অনাবিল আত্মম্ভরিতা ও আত্মপ্রত্যয় সে বিষয়ে তাহাকে অন্ধ করিয়া রাখে। সুতরাং সে নিজের বিষয়ে একটানা কথা বলিয়া যায়, নিজের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা, নিজের ভালো মন্দ, নিজের পড়াশোনা, নিজের কোনো দুঃখ দুর্দশার কথা বলে না, কোনো ব্যথা বেদনার কথা তোলে না। জলের উপরকার দাগের মতো সেসব কথা তাহার মনে মোটে স্থান পায় না। আনকোরা তাজা নবীন চোখের দৃষ্টি শুধুই সম্মুখের দিকে, সম্মুখের বহুদূর দিকচক্রবাল রেখারও ওপারে আনন্দ ও আশায় ভরা এক অপূর্ব রাজ্যের দিকে। সন্ধ্যার পর বাসায় ফিরিয়া চিমনি ভাঙা পুরনো হিংসের লণ্ঠনটা জ্বালিয়া সে পকেট হইতে অনিলের চিঠিখানা বাহির করিয়া আবার পড়িতে বসিল। আমায় যে ভালো বলে, সে আমার পরম বন্ধু, আমার মহৎ উপকার করে, আমার আত্মপ্রত্যয়কে সুপ্রতিষ্ঠিত হইতে সাহায্য করে, আমার মনের গভীর গোপন কোনো লোকানো রত্নকে দিনের আলোয় মুখ দেখাইতে সাহস দেয়। পড়িতে পড়িতে পাশের বিছানার দিকে চাহিয়া মনে পড়ে, আজ আবার তাহার ঘরের অপর লোকটির এক আত্মীয় কাঁচরাপাড়া হইতে আসিয়াছে এবং এই ঘরেই শুইবে। সে আত্মীয়টির বয়স বছর 30 হইবে। কাঁচরাপাড়া লোক অফিসে চাকরি করে। বেশি লেখাপড়া না জানিলেও অনবরত যা তা ইংরেজি বলে, হরদম সিগারেট খায়, অত্যন্ত বকে, অকারণে গায়ে পড়িয়া ভাই ভাই বলিয়া কথা বলে। তাহার মধ্যে 12 আনা থিয়েটারের গল্প, অমুক অ্যাক্ট্রেস তারাবাইয়ের ভূমিকায় যেরকম অভিনয় করে, অমুক থিয়েটারের বিধুমুখীর মতো গান, বিশেষ করে হীরার দুল প্রহসনে বেদেনীর ভূমিকায় নয়ন জলের ফাঁদ পেতেছি নামক সেই বিখ্যাত গানখানি সে যেমন গায় তেমন আর কোথায়, কে গাহিতে পারে? তিনি এজন্য বাজি ফেলিতে প্রস্তুত আছেন। এসব কথা অপুর ভালো লাগে না। থিয়েটারের কথা শুনিতে তাহার কোনো কৌতূহল হয় না। এ লোকটির চেয়ে আলুর ব্যবসাদারটি অনেক ভালো। সে পাড়াগাঁয়ের লোক, অপেক্ষাকৃত সরল প্রকৃতির, আর এত বাজে কথা বলে না, অন্তত তাহার সঙ্গে তো নয়ই। এ ব্যক্তিটির যত গল্প তাহার সঙ্গে। মনে মনে ভাবে, একটু ইচ্ছে করে বেশ একা একটি ঘর হয়, একা বসে পড়াশুনো করি, টেবিল থাকে একটা, বেশ ফুল কিনে এনে গ্লাসে জল দিয়ে সাজিয়ে রাখি। এই ঘরটায় না আছে জানলা, পড়তে পড়তে একটু খোলা আকাশ দেখবার জো নেই। তামাকের গুল রোজ পরিষ্কার করি, আর রোজ ওরা এরকম নোংরা করবে। মা ওয়ার করে দিয়েছিল, ছিঁড়ে গিয়েছে। কি বিশ্রী তেল চিটচিটে বালিশটা হয়েছে। এবার হাতে পয়সা হলে একটা ওয়ার করব। গল্পকথন বই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত, আজ 6ষ্ঠ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।